বিপিএল কাপ বাপিল হেরির গান কানে বাসে। কেননা এইখানে তামাশাবাদ দিয়ে এক যুগ পার হয়ে গেছে, খুব বেশি কিছু পাইনি। আপনি যদি নাম্বারিং করেন 10-এর মধ্যে, ক্রিকেটীয় দিক থেকে বিপিএল হয়তো 10-এর মধ্যে আপনার 4-এর বেশি পাবে না। গেল 14 বছরে বারবার অসংখ্যবার বলতে গেলে প্রতিটা আসরে বিতর্কিত হয়েছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ। যে বিসিবির তো টাকা আছে, আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে যে বসে খেলে রাজার গোলা ফুরিয়ে যায়। রাইট। সো আপনি বিপিএলটা এক যুগ পার করার পরও 12, 13, 14, 15 রিগার্ডলেস অফ নাম্বারস বিপিএলটা এখনো লাভজনক করতে পারেন নাই। বিসিবির সবশেষ যে বোর্ডটা ছিল সেই বোর্ডের একজন সহসভাপতি ছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, মিস্টার শাখাওয়াত হোসেন। কোন যোগ্যতায় কি কারণে ক্রিকেটে কাজ করে তিনি বিসিবির সহসভাপতি হয়েছিলেন আমি জানি না। আমির ইসলাম বুলবুলের পাশে দাঁড়িয়ে প্রচুর কথা বলতেন। স্বাগত খেলা যোগে, আপনাদের সাথে আছি আমি হাসান সজীব। টাকা পরিশোধ না করায় কখনো ক্রিকেটারদের কিকব্যাক আটকে রাখে বাস চালক হেলপাররা, কখনো আবার হোটেল ভাড়া না দেয় রুমে বন্দি একটা ফ্র্যাঞ্চাইজির মালিক। এদিকে সময় মতো পারিশ্রমিক না মেলায় ম্যাচ বয়কট ক্রিকেটারদের। ওদিকে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগেই মালিক জানিয়ে দিলেন টাকার অভাবে নিজেদের সরিয়ে নিচ্ছেন টুর্নামেন্ট থেকে। কে টুর্নামেন্টের নামটা নতুন করে বলার প্রয়োজন আছে? একদমই না। গেল 14 বছরে বারবার অসংখ্যবার বলতে গেলে প্রতিটা আসরে বিতর্কিত হয়েছে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএল কিংবা বিতর্ক লিগ। তাই এবার নতুন করে আর বিতর্ক সৃষ্টি করতে চান না নয়া সভাপতি তামিম ইকবাল। হচ্ছে না বিপিএল। দর্শক, আলোচনা করতে চায় বিপিএল এর ভবিষ্যৎ, সেই সঙ্গে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের ম্যাকাই টেস্ট। সবকিছু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে 71 স্টুডিওতে আছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। দেব চৌধুরী, আপনাকে স্বাগত। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, গুড মর্নিং। সবার আগে যে বিষয়টা আমি জানতে চাই, আপনার মাথায় যখনই বিপিএল এই শব্দটা কানে ভাসে, মাথার মধ্যে কি আসে আসলে? বিপিএল কাপ বাপিল হেরির গান কানে বাসে। কেননা এইখানে তামাশাবাদ দিয়ে এক যুগ পার হয়ে গেছে, খুব বেশি কিছু পাইনি। আপনি যদি নাম্বারিং করেন 10-এর মধ্যে, ক্রিকেটীয় দিক থেকে বিপিএল হয়তো 10-এর মধ্যে আপনার 4-এর বেশি পাবে না। কিন্তু তামাশা, বিতর্ক, কেলেঙ্কারি, নানান রকম হাবিজাবি 10-এর মধ্যে 8 পাবে বিপিএল। এটা তামিম ইকবালের বিপিএল, ফারুক আহমেদের বিপিএল, আলমিনুল ইসলাম বুলবুলের বিপিএল বা পাপনের বিপিএল এরকম না। সব কিছু মিলেই, আমি ইন্ডিভিজুয়ালি কালেকটিভলি কারো দোষ দিচ্ছি না, সিস্টেমটাই স্ট্রাকচার্ড না। পুরো বিপিএল এর যে কাঠামোগত পরিবর্তনগুলো দরকার ছিল বিভিন্ন জায়গায়, কোনো বোর্ডই সেটা দায়িত্ব নিয়ে করতে চায় না। বিভিন্ন রকম স্বার্থ আছে। সো আপনি যখন কোনো পার্টিকুলার এলিমেন্টের মধ্যে নিজের স্বার্থ বা একটা গোষ্ঠীর স্বার্থ দেখতে যাবেন, ওই পারপাস সার্ভ করতে যাবেন, তখন আইডিয়ালি যে ধরনের সংকট তৈরি হয় বাংলাদেশের বিপিএল ঠিক সেই ধরনেরই সংকট তৈরি হয়েছে। এটা এক্সপেক্টেড ছিল। এই যে তামিম ইকবাল বলছেন যে আকার ইঙ্গিতে এবার বিপিএলটা হবে না, আকার ইঙ্গিতে না, সরাসরি বলেই দিয়েছেন। এতদিন তিনি আসলে নানাভাবে বোঝাচ্ছিলেন যে হবে না, এখন আসলে আনুষ্ঠানিকভাবে বলে দিলেন। তিনি দাবি করছেন যে 2 বছরে 40 কোটি টাকা বিসিবি লস হয়েছে। বিসিবি তো আসলে অনেক টাকা রয়েছে। সো এই 40 কোটি টাকার বিষয়টা যদি বাদ দিয়ে তিনি একটা চ্যালেঞ্জ নিতেই পারতেন যে না, আমরা বিপিএল করব। অন্যান্য যারা ক্রিকেট বোর্ড সভাপতি ছিলেন তারা কিন্তু নানা সময় অল্প সময়ের মধ্যে করেছেন। তিনি আসলে এই চ্যালেঞ্জটা কেন নিতে চাননি? আচ্ছা, আপনার প্রথম যে কথার অংশটা, যে বিসিবির তো টাকা আছে, আমাদের গ্রামাঞ্চলে একটা কথা আছে যে বসে খেলে রাজার গোলা ফুরিয়ে যায়। রাইট। সো আপনি বিপিএলটা এক যুগ পার করার পরও 12, 13, 14, 15 রিগার্ডলেস অফ নাম্বারস বিপিএলটা এখনো লাভজনক করতে পারেন নাই। তাহলে বছরের পর বছর আপনি এত কোটি টাকা লস দিয়ে কেন বিপিএলটা চালাবেন? তো এটা নিয়ে আসলে আলোচনা হচ্ছে যে 40 কোটি টাকা কিনা। আমি যতটুকু দেখলাম যে আমাদের শ্রদ্ধা আসিফ আকবর গায়ক, হ্যাঁ জি, আসিফ একটা স্ট্যাটাস দিয়েছেন যে এটা এরকম না, ব্যাপারটাকে তিনি সঠিক না বলেছেন, সহজ করে বলে মিথ্যা বলেছেন এবং সেটার একটা তদন্ত দাবি করেছেন, গণশুনানি, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু বলেছেন। সো আমি একটা জিনিস একদম স্পেসিফিক, আমি এই কারণে বের করে রেখেছি আসলে কিছু হিসেব নিকেশ, যেহেতু গোপন নথি, আমি এটা অফিসিয়ালি দেখাতে পারছি। আমি নাম্বারটা বলে দিচ্ছি আপনাকে। লাস্ট ইয়ার বিপিএলে আপনার বিসিবির যে লস, নাম্বারটা খেয়াল করেন, 19,90,32,546 টাকা গত আমিনুল ইসলাম বুলবুলের সময় বিপিএলে। জি। তার আগের বিপিএলে ফারুক আহমেদের বিপিএলে লস ছিল 14,06,51,173 টাকা। ওকে। তার আগের বিপিএলে 6,55,20,350 টাকা। তার আগের বিপিএলে লাভ ছিল 12,39,384 টাকা। আমি জাস্ট নাম্বারগুলো এই জন্য বললাম যে এই যে তামিম ইকবাল 40 কোটি টাকার কথা বলছেন, 40 কোটি টাকা খরচ করে কেন আমার লস করে বিপিএলটা করতে হবে? আই এগ্রিড। আর আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে যে বিসিবি কেন টাকা খরচ করে না বা চান্সটা নিতে পারতো? অবশ্যই নিতে পারতো যদি এইখানে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রফেশনাল হইতো।
রাইট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিপিএল গভর্নিং কাউন্সিল তারাও যে পুরো দস্তুর প্রফেশনাল এইটা বলারও সুযোগ নাই। ক্রিকেট বোর্ডের ভেতরেই নানান রকম অসামঞ্জস্য রয়েছে, নানান রকম। আপনি আজ তামিম ইকবাল আমার এই সিটে তামিম ইকবালকে নিয়ে আসেন, জিজ্ঞেস করেন যে তামিম ভাই বা মিস্টার প্রেসিডেন্ট এই ব্যাপারগুলোতে অসামঞ্জস্য আছে, তামিম এখানে বসে স্বীকার করে যাবে। কিন্তু ইন রিয়েলিটি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি যেগুলো আসে, আগে বাংলাদেশে ভালো ফ্র্যাঞ্চাইজি এসেছে, খুব ভালো মানের ক্রিকেটও হয়েছে, প্লেয়ারদের পেমেন্ট নিয়ে কোনো ডিসপিউট নাই। আপনি আপনার ইন্ট্রো শুরুতে বলছিলেন যে ক্লাব মালিকদের, ফ্র্যাঞ্চাইজি মালিকদের হোটেল আটকে রাখা হয়, একজন মালিক সরাসরি ফিক্সিংয়ের দাবি করেন, একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হওয়ার 3 দিন আগে রিভোক করে যায়, বলা হয় ইরিভোকেবল ব্যাংক গ্যারান্টি, দেখা যায় সেই ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দেয় নাই। এরকম নানান রকম ডিসপিউট নিয়ে যখন টুর্নামেন্টটা হয়, ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের টাকা দিবে কি দিবে না অনিশ্চয়তা তৈরি হয়। ফ্র্যাঞ্চাইজির কাছে বিসিবি যে পার্টিসিপেশন মানিটা পাওয়ার কথা সেটা যখন ঠিক মতো দেয় না, ওই ফ্র্যাঞ্চাইজি নিয়ে লস দেয় বিসিবি কেন বিপিএল চালাবে? আমি হলে চালাইতাম না, অ্যাবসলুটলি নট। ফ্র্যাঞ্চাইজি যদি প্রফেশনাল হইতো, তারা যদি ভালো ফ্র্যাঞ্চাইজি আসে না, আছে তো 2-1টা তো ভালো আছে, তারা প্লেয়ারদের পেমেন্ট বা অন্য ইস্যুজ আছে সব কিছু সুন্দরভাবে সলভ করেছে, আমি যতটুকু জানি আর কি। কিন্তু বাদ বাকি 5টা-6টা ফ্র্যাঞ্চাইজির মধ্যে 4টাই যদি ঝামেলাপূর্ণ হয়, আপনি বিপিএল চালানোর কোনো মানে হয় না। আর আপনার প্রশ্নের লাস্ট পার্টটা হচ্ছে যে বিসিবি বিপিএলটা 4টা ভালো ফ্র্যাঞ্চাইজিও যদি পায়, তামিম কিন্তু স্পষ্ট করে বলেছে সেটা 12 মাস 18 মাস লাগুক, অর্থাৎ নেক্সট সিজনেও যদি না হয়, প্রশ্নবিদ্ধ বিপিএল করার কোনো মানে হয় না। আমি এটার সাথে শতভাগ একমত। এই ভালো ফ্র্যাঞ্চাইজি পাবে কিভাবে? কারণ আমরা তো এত যোগ হয়ে গেল, আমরা কি কখনোই সেটা করতে পারিনি? মানে এটা কি ইচ্ছার অভাব? সাংগঠনিক ব্যর্থতা। কেননা লাস্ট বোর্ডের আগের বোর্ডে পার্টিকুলার, ইনফ্যাক্ট লাস্ট বোর্ডেও কোন ফ্র্যাঞ্চাইজি দল পাবে সেগুলোর বেসিক কিছু ক্রাইটেরিয়া আছে, যে এরকম ক্রাইটেরিয়াগুলো বা এরকম চেকলিস্টগুলো আপনি যদি টিক দিতে পারেন, চেকলিস্টের এই ব্যাপারগুলো, আপনি ফ্র্যাঞ্চাইজি পাবেন। এমনও আছে যে বিসিবির সর্বোচ্চ ক্ষমতাশালী তিনি তার ব্যক্তিগত প্রভাব ব্যবহার করে না অমুক ফ্র্যাঞ্চাইজিকে বা ওদেরকে দল দিতে হবে, আমার কাছের লোক, আমার ভাই ব্রাদার বন্ধু হয়েছে। সো আপনি যখন শুরুতে যেটা বলছিলাম যে আপনার নিজের পারপাস সার্ভ করতে যাবেন, কে ফ্র্যাঞ্চাইজি পাচ্ছে, কোনটায় ক্রিকেটের ভালো, কোন ফ্র্যাঞ্চাইজিটা ভালো ক্রিকেটের জন্য, কারা ক্রিকেটের জন্য খরচ করতে চায়, তাদের বাদ দিয়ে বা তাদের সংখ্যা সীমিত করে আপনি যখন আপনার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিকে দেবেন, তখন যে অবস্থা হওয়ার কথা বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্ষেত্রে এক্স্যাক্টলি এই অবস্থা হয়েছে। আর বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে ইনভেস্ট করার মতো ভালো ফ্র্যাঞ্চাইজির অভাব নেই সেটা আমি বলবো না, সংখ্যায় কম হলেও অবশ্যই আছে। তাদেরকে ওই আস্থার জায়গাটা তৈরি করে দিতে হবে যে বিপিএলটা ক্লিন হবে বা যতটুকু সম্ভব এখানে ঝামেলা কম হবে। আপনি চেষ্টা করেন, 10টা জায়গায় ট্রাই করেন, 5টা ফ্র্যাঞ্চাইজি আপনি পাবেন। সো ওরকম ভালো ফ্র্যাঞ্চাইজি যদি পাওয়া যায়, সেটা বিদেশি ফ্র্যাঞ্চাইজিও হইতে পারে, যদি পাওয়া যায়, আমার মনে হয় যে মানে বিপিএলটা ক্লিন করা, ভালো বিপিএল করা খুব বেশি কঠিন হওয়ার কথা না। এই যে 40 কোটি টাকা এবং তার পাল্টা জবাবে আসিফ আকবর তিনি যেটা বললেন যে তদন্ত করতে হবে, এখন তো একটা নতুন মোড় নিল। আপনার কি মনে হয় আপনি যদি বিসিবির সভাপতি হতেন, একজন সাবেক পরিচালক, তিনি এরকম একটা অভিযোগ তুললে সেটা কি এই মুহূর্তে তদন্ত করা উচিত কিনা? পাত্তাই দিতাম না, আমি পাত্তাই দিতাম না। সেটা কেন? আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড যা যা করে গেছে, এইটা পাত্তা দেওয়ারই কোনো কারণ নাই। ট্রাস্ট মি অন দিস। আপনার বিসিবির সবশেষ যে বোর্ডটা ছিল, সেই বোর্ডের একজন সহসভাপতি ছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, মিস্টার শাখাওয়াত হোসেন। কোন যোগ্যতায়, কি কারণে ক্রিকেটে কাজ করে তিনি বিসিবির সহসভাপতি হয়েছিলেন আমি জানি না। আমিনুল ইসলাম বুলবুলের পাশে দাঁড়িয়ে প্রচুর কথা বলতেন। নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেটের গুরু, কি করে গেছেন ক্রিকেটে, তার নাম হয়ে গেছিল টিএডিএ ডিরেক্টর। আমি জাস্ট 2টা উদাহরণ দিলাম। সো আমিনুল ইসলাম বুলবুল কিছুদিন আগেও আপনার একটা ওই আইসিসিকে কারণ দর্শনের চিঠি দেওয়া নিয়ে একটা ঘটনা হলো না, তিনি তো গণমাধ্যমে বা নিজে একটা ভিডিও বার্তা, গোপন স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়ে জানিয়ে দিলেন যে না এরকম কোনো কিছু তিনি বলেননি। পরবর্তীতে ফ্ল্যাশ হয়ে গেল, না আমি তো ক্রিকেটের ক্ষতির জন্য এরকম কিছু করতে পারি না, সরাসরি বললেন। পুরো দেশ, পুরো দুনিয়া দেখলো, বাংলা ভাষাভাষী মানুষ দেখলো, তিনি বলছেন তিনি এরকম কিছু করেননি। পরে প্রমাণ হয়ে গেল ওই 15 পৃষ্ঠার চিঠি তিনিই পাঠিয়েছেন, যে নাজমুল ইসলাম তার পক্ষে কথা বলে, সেই নাজমুল ইসলাম গণমাধ্যমে আদনান রহমান দীপন, বিসিবি আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পরিচালক, সরাসরি বলেছেন যে বুলবুল তাদের সঙ্গে আলোচনা করেছেন এরকম চিঠি দেবেন, এবং চিঠিতে কিছু ক্লজ ছিল যেগুলো বুলবুল তাদের না জানিয়ে আইসিসিতে পাঠিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করার জন্য।
এইরকম একজন মিথ্যাবাদী মানুষ, আপাদমস্তক মিথ্যুক, তিনি বা তার বোর্ডের লোকজনের কথাতে আমলে কেন নেবেন? তারা যদি ভালো কাজ করে যাইতো, তারা যদি এই মিথ্যার বেশাতি না সাজাইতো, আপনি তাদের বিশ্বাস করতে পারতেন, তাদের কথা বলতে পারতেন। সো এখনকার বাস্তবতায়, বাংলাদেশের বাস্তবতায় আপনি যা খুশি বলেন। এখন আপনি কি কাজ করতেছেন? ৭১ টিভিতে আপনার আগে যে হট সিটে ছিল, সে কিভাবে প্রেজেন্ট করতো ইরিলেভেন্ট। আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, দ্যাট ইজ রিলেভেন্ট। সো কে কি বললো, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমলে নেওয়ার এটার সুযোগই নেই। একদম মানে আপনার মাঠের ভাষা বলে বা এগুলো নিয়ে আলোচনা করার টাইম নেই। ক্রিকেট বোর্ডের মনোভাবটা হচ্ছে এরকম, তারা এগুলো পাত্তাই দেবে না। এগুলো যে আপনি বলবেন ফেসবুক গরম হবে, ইনস্টাগ্রাম গরম হবে, টিকটক গরম হবে, চলো ক্রিকেটের কিছু দেয় আসে না তাতে। এই 40 কোটি টাকা আসলে বড় একটা অঙ্ক বাংলাদেশের ক্রিকেটের জন্য, কারণ আমরা নানা সময় দেখেছি যদি অন্যান্য স্পোর্টসের কথা বলি তাহলে তারা স্পন্সরই খুঁজে পায় না। তো সেখানে এত বড় একটা ক্ষতি, তামিম ইকবালের তো একটা ডাবল চ্যালেঞ্জ হয়ে গেল, এই টাকাটাও যে কোনো ভাবে ওঠানো এবং বিপিএল না করলে সেই জায়গাটা ভিন্ন একটা টুর্নামেন্ট তিনি নিয়ে আসার কথা বলছেন। সেই জায়গাটা আসলে কি হতে যাচ্ছে, মানে ক্রিকেটাররা আবার কখনো দাবি তুলবে কিনা যে আমাদের সবচেয়ে বড় আয়ের উৎসটা বন্ধ হয়ে গেল এই বছর? কারণ অনেক ক্রিকেটার তো ন্যাশনাল টিমে খেলেন না, হয়তো বা বিপিএল এর জন্য অপেক্ষা করেন, এবং বিদেশিদেরও একটা ব্যাপার থাকে। সবকিছু মিলে আসলে কি করা উচিত এখন? প্রথম কথা হচ্ছে, এই যে বলা হয় যে বিপিএল ক্রিকেটারদের আয়ের সবচেয়ে বড় উৎস, এ কথাটা আমি মানি না। বাংলাদেশের ক্রিকেটারদের ডোমেস্টিকের সবচেয়ে বড় আয়ের উৎস হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ধরেন আপনার 6টা ফ্র্যাঞ্চাইজি আছে বিপিএলে, 6টা ফ্র্যাঞ্চাইজিতে আপনি 4 জন করে বিদেশি তো থাকেই, 17 জনের টিম হয়, 18 জনের টিম হয়, মানে রিগার্ডলেস অফ নাম্বারস। আপনি ধরে নেন প্রত্যেক টিমে 15 জন করে দেশি প্লেয়ার। 6টা ফ্র্যাঞ্চাইজিতে কতজন প্লেয়ার খেলে দেশি? 90 জন। 90 জন প্লেয়ার বেসিক্যালি খেলে না। 75 থেকে 80 জন প্লেয়ার 6টা যদি ফ্র্যাঞ্চাইজি হয়। আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মিনিমাম 180টা প্লেয়ার খেলে। ক্রিকেটারদের রুটি রুজির যে ব্যবস্থাটা বলা হয় যে বিপিএল এ সবচেয়ে বেশি টাকা, নো, ঢাকা প্রিমিয়ার লিগে বেশি। বিপিএল তারা খেলতে না পারলে তাদের আর্থিকভাবে একটা ক্ষতি হবে, অবশ্যই হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তামিম ইকবাল নিজেও সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদের কাছে গিয়ে বিপিএল আয়োজনের কথা বলেছিলেন, ফারুক আহমেদ আয়োজন করেছিলেন, এবং সেটা প্রশ্নবিদ্ধ বিপিএল হল, বিপিএলটা হয়েছে প্লেয়ারের টাকা পেয়েছে। এখন শুধুমাত্র প্লেয়ারদের আর্থিক ক্ষতি হবে এইটা আপনার কাছে বড়, নাকি বিপিএলটা আয়োজন করে ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের টাকা দিচ্ছে না, ফ্র্যাঞ্চাইজি মালিক কাটকে রাখা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি বিসিবির পার্টিসিপেশন ফি দিচ্ছে না, ফ্র্যাঞ্চাইজি ফিক্সিং করছে, নানান রকম কেলেঙ্কারি আপনার হবে। এইটা গ্লোবালি বাংলাদেশের ক্রিকেটকে কোন ইম্প্যাক্টে ফেলবে? আপনি একটা বছর ছাড় দেন, একটা বছর দেখেন কি হয়। এটার একটা মিনিমাম সমাধান হইতে পারে যে বিসিবি নিজেদের উদ্যোগে একটা টুর্নামেন্ট করবে, সেই টুর্নামেন্টে যে কোনো ফর্মে হইতে পারে, যে কোনো ফর্মেই হইতে পারে। দলগুলো কি বিসিবিরই থাকবে নাকি এটা কোনো? আপনার বিসিবি নিজেদের কাছে দল রাখতে পারে, টেস্ট বেসিসে 4টা 5টা দল তৈরি করে 5টা স্পন্সরের কাছে বিক্রি করলো যারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে নিয়মিত আছেন, যে এই একটা বছর আপনারা একদম মোটামুটি একটা মূল্যে বা কম টাকা একটা স্পন্সরশিপটা কেনেন, দেখেন কিভাবে টুর্নামেন্টটা চলে লোকাল প্লেয়ারদের দিয়ে। সো এরকম কিছু করতে পারে। আবার ধরেন যদি এনসিএল এর আদলে একটা টুর্নামেন্টও করতে পারে। টুর্নামেন্ট করাটা খুব বেশি বড় ইস্যু হবার কথা না, কারণ বিসিবির লজিস্টিক্স, প্লেয়ার্স, অন্যান্য সাপোর্ট সব কিছুই রেডি আছে। সো স্পন্সর পেয়ে যদি তারা করতে পারে, সেটা বিসিবির জন্য একটা পজিটিভ সাইন হবে, এবং একই সঙ্গে যারা স্পন্সর থাকবেন, যদি বিসিবি এরকম কিছু আয়োজন করে ডিউরিং বিপিএল বা ওই টাইমটাতে, তাহলে আমার মনে হয় যে অন্যান্য স্পন্সররাও যারা এই ধরেন 5টা ফ্র্যাঞ্চাইজির কথা আমি বললাম তর্কের খাতিরে, এই 5টা ফ্র্যাঞ্চাইজিতে 5টা গ্রুপ যদি অ্যাড হয় বাইরের, হয়তো এটা আরো 10টা গ্রুপকে আগ্রহী করবে যদি তারা দেখে যে না বিপিএলটা সুন্দর হচ্ছে। সো দেয়ার আর সো মেনি ইস্যুস, এবং একই সঙ্গে হচ্ছে যে এই কাজটা করার জন্য বিসিবির সময়ও আছে, বিসিবির অপরচুনিটি আছে। বিসিবি কতটুকু প্রফেশনালি করতে হবে আমি জানি না, আপনার সময় কতটা, আমি জাস্ট ছোটো করে অ্যাড করে দিই। বিপিএলে এর আগে যখন বিসিবির আপনার সদস্য সচিব ছিলেন গভর্নিং কাউন্সিলর ইসমাইল হায়দার মল্লিক, উনি একটা কথা বলতেন যে ক্রিকেটকে ভালোবেসে বিপিএল আসতে হবে। সর্বৈব একটা বাজে কথা। আপনি প্রত্যেক বছর একটা বিপিএল ফ্র্যাঞ্চাইজি চালাতে গিয়ে ঠিকঠাক মতো যদি চালান, আপনার 10 থেকে 12 কোটি টাকা খরচ হয়। 5 বছরে যদি আপনি 50 থেকে 60 কোটি টাকা খরচ করেন, শুধু ভালোবেসে কেউ 50 কোটি 60 কোটি টাকা খরচ করে, এবং যারা আসেন সেটা যদি হইতো তাহলে বিপিএল এর আয়োজন করে 3 বছরে 40 কোটি টাকা লস দিয়ে বিসিবি প্রশ্ন তুলতো না। বিসিবি প্রশ্ন তুলতেছে মানে কি? এই টাকার লসটা গায়ে লাগে। সো আপনার ফ্র্যাঞ্চাইজির জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়, ফ্র্যাঞ্চাইজির জন্য একটা বিজনেস মডিউল থাকে, তারা 12 কোটি টাকা খরচ করে যেন
অ্যাটলিস্ট 5 কোটি টাকা উঠাইতে পারে মার্কেট থেকে, সেটা টিভি রাইটস, টিকিট রাইটস, অন্যান্য কিছু, আমি জানি না কি এরকম বিজনেস মডেলটা যদি না থাকে বিপিএল কোনো দিন দাঁড়াবে না। শুধুমাত্র ক্রিকেট ভালোবেসে কোনো পার্টিকুলার গ্রুপ কিংবা কোনো ধরনের স্পন্সর 5 বছরে 50-60 কোটি টাকা খরচ করবে না। তাদেরকে মিনিমাম কিছু লাভের জায়গা দেখাতে হবে যে আপনি 50 কোটি টাকা খরচ করলেও যেন 20 কোটি 30 কোটি টাকা ওঠানোর একটা বিজনেস মডেল থাকে, নইলে হবে না। সেটাই হয়তোবা হতে যাচ্ছে, আমরা সেটাই ভাবছি। নিশ্চয়ই তামিম ইকবাল একটা ব্যাকআপ প্ল্যান করেই হয়তোবা বিপিএলটাকে করবেন না, সেই কথাই বলেছেন। দেব চৌধুরী, আমরা একটু আগামীকালকের ম্যাচ নিয়ে ছোট্ট করে জানতে চাই, ইতিহাসের সামনে দাঁড়িয়ে এই ম্যাচটা যদি বাংলাদেশ হারেও, মানে 5 দিন টেস্টটা গড়াবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। বাংলাদেশের আসলে কেমন খেলা উচিত? ফিয়ারলেস খেলা উচিত। এবং বাংলাদেশের ওই যে বলে না যে উইদাউট দ্য ফিয়ার অফ ফেইলিয়ার, হেরে গেলে কি হবে, পরপর 2 ইনিংসে 100-100-200 রান অল আউট হলে কি হবে, 3 দিনে খেলা শেষ হলে কি হবে, এগুলো মাথায় নেওয়ার দরকার নেই। যে প্ল্যান করে আপনারা দ্বিতীয় টেস্টটা মাঠে নামতে চান, এক্স্যাক্টলি আপনাদের প্ল্যান অনুযায়ী যান। আপনারা ডিসাইড করেন আপনারা কি ক্রিকেটটা খেলতে চান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করার মানসিকতা নিয়ে নেবেন। কারণ বাংলাদেশ এরই মধ্যে আপনার কথা অনুযায়ী যা করেছে, বাংলাদেশ যদি এই টেস্টটা খুব বাজেভাবে হারেও তাতেও কিছু যায় আসে না, আফসোস থাকবে না, কোনো আফসোস থাকবে না, বিকজ দে হ্যাভ ডান ওয়েল। কিন্তু ওই যে একটা ব্যাপার থাকে যে আপনি অনেক ভালো পারফরমেন্সের পর অনেক খারাপ পারফরমেন্স করেন, তখন হয়তো একটা কথা বলার সুযোগ তৈরি হবে যে এই তো বাংলাদেশ একটা ফ্লুক ছিল, এইটা যেন কেউ বলতে না পারে। সবচেয়ে ভালো হয় বাংলাদেশ যদি এই টেস্টটাও তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, মানে এর চেয়ে আমি জয় হার ড্র এদিকে যাচ্ছি না, তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে বা অস্ট্রেলিয়াকে যে কোনো মুহূর্তে যে কোনো সেশনে প্রচন্ড রকম চাপে 5টা সেশন যদি বাংলাদেশ রাখতে পারে, আমার মনে হয় সেটাই বাংলাদেশের জন্য প্রাপ্তি। সেটাই আসলে আমরা প্রত্যাশা করছি। বাংলাদেশ দারুণ একটা টেস্ট খেলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দেব চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সময় স্বল্পতার জন্য আলোচনা একেবারে আগাতে পারলাম না। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী।